শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী কাতারের বিপক্ষে লড়ছে বাংলাদেশ, ৩-০ গোলে পিছিয়ে জামালরা। দলের সাথে যোগ দিয়েছেন, এর মাঝে নেপালের বিপক্ষে খেলা লোন স্ট্রাইকার সুমন রেজা কিন্তু বাথরুমে পা পিছলে পড়ে যে হাতের মধ্যে বড় ধরনের একটি ইনজুরিও কিন্তু সুমন রেজার হয়েছে। এবং দু-এক দিনের মধ্যে টি-20 কাপে দল পাচ্ছেন মাশরাফি। জানুয়ারিতে বিসিবির চুক্তিতে ফিরছেন সাকিব। দ্বিতীয় পর্বে রাজশাহীকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়। বরিশালের বিপক্ষে বড় জয় পেয়েছে মাহমুদুল্লাহর খুলনা। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে কাতারের বিপক্ষে এই মুহূর্তে লড়ছে বাংলাদেশ। ৩-০ গোলে পিছিয়ে লাল সবুজ। শেষ 10 মিনিটের খেলা চলছে দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে। শুরু থেকে চাপ সৃষ্টি করে স্বাগতিকেরা। বাংলাদেশের রক্ষণে একের পর এক আক্রমণের ফল আসে 9 মিনিটে। ডিবক্সে সুযোগ কাজে লাগান আব্দুল আজিজ হাতেম। আলট্রা ডিফেন্সিভ স্টাইলে একাদশ সাজিয়েছিলেন হেড কোচ জেমিরে। তবে কাতারকে আটকানো যায়নি। 33 মিনিটে আসে দ্বিতীয় গোল। বা প্রান্ত থেকে আকরাম আফিফের দুরন্ত গতির শটে পরাস্ত হন গোলকিপার আনিসুর রহমান জিকো। সুযোগ পাবে কাতারের হাতে রইল কিন্তু আর একটি মাত্র অপশন। সেদিক থেকে বাংলাদেশের কিন্তু কিছু ফ্রেশ লেগ কিন্তু আমরা হয়তোবা দেখতে পারবো। জেমিডা হয়তো রবিউলকে হয়তো বাজিয়ে দেখতে পারেন। বাংলাদেশের ভুটানের বিপক্ষে বিপর্যয় যেটা হয়েছিল আন্তর্জাতিক ফুটবল থেকে বাংলাদেশ যখন নির্বাসনে চলে যায়, এরপর বাংলাদেশের যে কামব্যাক করা ম্যাচগুলো ছিল সেখানে কিন্তু রবিউলের গোলেই বাংলাদেশ লাওসকে হারিয়েছিল। সেই রবিউলকে হয়তোবা দেখা যেতে পারে, বা জেমিডার হয়তো পরিকল্পনাটা আঁকছেন যে কাতারের বিপক্ষে এখন যেন গোলের এক হালিটা যেন পূর্ণ না হয়, সেটাই কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ থাকবে। আমরা ওমানের সাথে দেখেছি বাংলাদেশ 4-1 গোলে হেরেছে। সল্ট লেকে দুর্দান্ত খেলা বাংলাদেশ 1-1 গোলে ভারতের সাথে ড্র করেছে। এরপর আজকের এই কাতারের বিপক্ষে ম্যাচ রাইট ডাবল চেঞ্জ আমরা দেখলাম এবং দুজন প্লেয়ারকে তুলে নেওয়া হলো। আব্দুল করিম গোটা ম্যাচে, যিনি লেফট উইং ব্যাক, এক্সিলেন্ট খেলছিলেন এবং গোটা ম্যাচ দাপিয়ে বেরিয়েছেন, গোলের কয়েকটা সুযোগও তৈরি করেছিলেন। তার জায়গায় হোমামকে নামানো হয়েছে। বাংলাদেশ কাতার ম্যাচের বিশ্লেষণ আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ক্রীড়া প্রতিবেদক আবিদুর রহমান। আবিদ, ম্যাচের শুরুতে জানাচ্ছি যে ম্যাচের স্কোর লাইন বলছে এখন পরাজয়ের মুখে বাংলাদেশ। এখন পর্যন্ত জামালদের পারফরমেন্স যা দেখেছেন, কি বলবেন? আসলে পারফরমেন্সটা অনেকটাই বলা যায় যে আমরা ধারণা করছিলাম যে কাতার যেমনটা শক্তিশালী দল, তাতে আসলে এমন কিছু হবে এরকম আমরা ধারণা করছিলাম এবং আমরা ম্যাচেও সেরকমটা দেখতে পাচ্ছি। কাতার র্যাঙ্কিংয়ে 59 নাম্বার দল, বাংলাদেশ বেশ পিছিয়ে 184। সুতরাং বুঝতেই পারছেন যে এই দুপাশের দুটো র্যাঙ্কিংয়ের দল যখন মাঠে নামবে তখন এরকম একতরফা খেলাই হবে। সেই একতরফা খেলাটাই হচ্ছে বাংলাদেশের হেড কোচ জেমিরে, তিনি ম্যাচের আগের দিনও বলেছিলেন, এবং অধিনায়ক জামাল ভুঁইয়া তিনিও বলেছিলেন যে আসলে মূলত রক্ষণটাকে জমাট রাখার চেষ্টা করা হবে যাতে রক্ষণ দিয়ে গোল না হয়, এবং সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকে যাওয়া হবে। বাংলাদেশ চেষ্টা করেছে, বেশ কিছু কাউন্টার অ্যাটাকে চেষ্টা করেছে, কিন্তু আসলে প্রতিপক্ষের রক্ষণও এত বেশি শক্তিশালী, সেখানে আসলে খুব বেশি ওদের রক্ষণে যে আতঙ্ক ছড়ানো সম্ভব হয়নি। আর গোলের কথা যদি বলি, হ্যাঁ, শুরুর 9 মিনিটেই প্রথম গোলটি খেয়ে বসে বাংলাদেশ, এবং বলা যেতে পারে কিছুটা আনলাকি, আবার বলা যেতে পারে যে তারা আসলে যেভাবে আক্রমণ করছিল সেখানে আসলে গোলটা হওয়াই স্বাভাবিক ছিল। সেখান থেকে গোলটা করে নিয়েছেন আব্দুল আজিজ হাতেম। এরপর আমরা দেখেছি যে প্রথমার্ধের মানে এখন পর্যন্ত ম্যাচের পুরোটা সময় ধরে আমরা দেখেছি যে আসলে যেভাবে কাতার খেলেছে, যেভাবে আক্রমণের পর আক্রমণ করেছে, সেখান থেকে আসলে কয়টি সেভ করা যায়, কয়টি আক্রমণ আসলে রুখে দেওয়া যায়, সেটি আসলে প্রশ্ন। আমরা দেখেছি যে গোলকিপার আনিসুর রহমান জিকো বেশ কয়েকবার সেভ করেছেন, বেশ কয়েকবার চেষ্টা করেছেন। অনেকগুলো গোল একেবারে গোল হবে হচ্ছিল, সেগুলো সেভ করে দিয়েছেন জিকো। কিছু বল আমরা দেখেছি যে পোস্টে লেগেছে। সুতরাং গোলের সংখ্যাটা আরও বেশি হতে পারতো। সেখান থেকে বাংলাদেশ কেন গোল পায়নি এটা নিয়ে আসলে আফসোস করে লাভ নেই, কেননা বাংলাদেশে আমরা অনেক আগে থেকেই বলছি যে আমাদের ইন্ডিভিজুয়াল
একক কোনো খেলোয়াড় নেই যিনি একক নৈপুণ্য দেখিয়ে ম্যাচটি বের করে নেবেন বা গোল আদায় করে নেবেন। আমাদের সুফিলকে আমরা দেখেছি নেপালের বিপক্ষে দুর্দান্ত একটি গোল করেছিলেন বেশ জোরে দৌড়িয়ে। সুফিল এই ম্যাচে একাদশে ছিলেন, প্রথম থেকেই আছেন। সুফিলের কিন্তু এক্সপেকটেশনটা এটাই ছিল যে ওর কাছে যদি কোনোভাবে বল দিয়ে দেওয়া যায় সে যেন তার তার যেই দ্রুত গতিতে বল পজিশনে ঘাটতি দেখা গেছে, 2-3 পাস দেওয়ার পর বল নিয়ন্ত্রণে রাখতে পারছে না, আত্মবিশ্বাসের কমতিও চোখে পড়েছে। কমতি আসলে এই ধরনের বড় দলের বিপক্ষে তাদের মাটিতে যখন খেলতে নেমে শুরুর 10 মিনিটের মাথায় গোল হজম করতে হয় তখন আসলে আত্মবিশ্বাস এমনিতেই কমে যাওয়ার কথা। আর কাতার যেহেতু অনেক বেশি শক্তিশালী, সুতরাং তাদের সাথে আত্মবিশ্বাসটা আসলে আমরা আসলে বাংলাদেশ থেকে আমরা খেলে গিয়েছি নেপালের বিপক্ষে, যাদের র্যাঙ্কিং আমাদের কাছাকাছি। কাতার কিন্তু এই সময়টা খেলেছে সাউথ কোরিয়ার বিপক্ষে, এবং সাউথ কোরিয়া আমরা জানি যে বিশ্বকাপ নিয়মিত আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। এমিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি যত খেলায়। জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি থাকবে যে এমন বড় ম্যাচে নার্ভ ধরে রাখা কতটা জরুরি মনে করছেন? না, এই ধরনের বড় ম্যাচে তো অবশ্যই মেন যে জিনিসটা কাজ করে সেটা হলো সাইকোলজিক্যালি আপনাকে স্ট্রং থাকতে হবে, মেন্টালি আপনাকে স্ট্রং থাকতে হবে। সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে শুরু থেকে বাংলাদেশের একটা প্রবলেম ছিল, কারণ এই ধরনের ম্যাচে আপনি একদম শুরু থেকেই যদি একদম সব প্লেয়ার একদম ডিফেন্সে এসে ব্লক তৈরি করেন তখন অপোনেন্টের জন্য জিনিসটা সুবিধা হয় আপনার উপর অ্যাটাক করার জন্য, যেটা কিন্তু আমি বলবো শুরু থেকেই হয়েছে। কিছু কিছু সময় দেখা গেছে যে বাংলাদেশের সব প্লেয়ারে একদম তাদের বক্সের ভিতরে ঢুকে গিয়েছে এবং অপোনেন্ট আপনাকে খুব সহজেই প্রেসার ক্রিয়েট করেছে, যে জিনিসগুলির জন্য আমি বলবো যে শুরুতেই বাংলাদেশ দল পিছিয়ে গেছে। কিছু হলেও যদি একটু অ্যাটাকিং জোনে যেতে পারতো সেইটা হয়তো বাংলাদেশ দলের জন্য প্লাস পয়েন্ট হতো। বাট সাইকোলজিক্যালি এবং মেন্টালি আমার মনে হয় ম্যাচের শুরুতেই তাদের প্ল্যান ছিল যে তারা যত গোল কনসিড করতে পারে কাউন্টার অ্যাটাকে হয়তো যাওয়ার চেষ্টা করবে, বাট সেই গেম প্ল্যানটা আসলে কোনো এক্সিকিউট করতে পারেনি বাংলাদেশ দল। স্পেশালি দেখেন ম্যাচে যদি পুরো বিশ্লেষণ করেন সেখানে কিন্তু জিকো যে অসাধারণ সেভ দিয়েছে সেইগুলি যদি গোল হয়ে যেত ম্যাচের রেজাল্ট কিন্তু আরো বাজে হতে পারতো। এমিলি, আরেকটি বিষয় জানতে যাচ্ছি, সে কাউন্টার অ্যাটাকে বাংলাদেশকে অতি উৎসাহী হতে দেখা গেছে। কাতারের গতির সঙ্গে পেরে ওঠেনি জামাল সাদরা, কয়েকটি সুযোগ পেলেও ফিনিশিং দুর্বলতায় তা হাতছাড়া হয়েছে। না, যেগুলি সুযোগ পেয়েছে সেগুলিকে আমি সুযোগ বলবো না। এই ধরনের ম্যাচে কাতার যে তাদেরকে কোনোভাবেই অ্যালাউ করেনি। আপনি যেটা বলেছেন কাউন্টার অ্যাটাক গিয়েছে ঠিকই, কিন্তু সেই কাউন্টার অ্যাটাক গুলি কিন্তু যথেষ্টভাবে বা সুন্দরভাবে কিন্তু ফিনিশ করতে পারেনি, যার কারণে কিন্তু বাংলাদেশ আমার কাছে মনে হয় না কোনো 70 বা 80% কোনো একটা সুযোগ ভালোভাবে তৈরি করতে পেরেছে। এই ধরনের ম্যাচে আপনাকে কিছু হলো একটা গেম প্ল্যান আপনাকে এক্সিকিউট করতে হলে সেই জিনিসটা নিয়ে কিন্তু কাজ করা উচিত ছিল আগেই। আমি জানি না সেটা করতে পেরেছি কিনা। সেই জায়গা থেকে আমি বলবো যে যে কাউন্টার অ্যাটাক গুলিতে গিয়েছে সেগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে অগুছালো ছিল। এমিলি, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন থাকছে যে জেমিডের গেম প্ল্যান কতটা সফল হয়েছে বলে মনে করেছেন আপনি? আমি শুরুতে যেটা বলেছি গেম প্ল্যান অবশ্যই ছিল, যেটা যে ডিফেন্সিভ খেলবে, গোল যত কম কনসিড করা যায় সেটাই বাংলাদেশ দলের গেম প্ল্যান ছিল। বাট তাদের ইন্টারভিউতে বলছিল যে তারা হলে 1 পয়েন্ট হলে আনবে, বাট সেইটা আর যে খেলার ভিতরে কিন্তু সেই ধরনের কোন রকম চাপ পাওয়া যায়নি। এবং শুরুতে আমি যেটা বলেছি পুরো দলই কিন্তু একদম ডিফেন্সিভ মোডে ছিল, যেটা কেন আমার বলছি যে দলের জন্য একটা খারাপ অবস্থা তৈরি করে দিয়েছে। এইখান থেকে আমার কাছে মনে হয় যেন এমিলি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার যাচ্ছে ক্রিকেটের খবরে। 2-1 দিনের মধ্যেই মাশরাফির বঙ্গবন্ধু টি-20 কাপে খেলার বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। ফিটনেস টেস্টের পর লটারি করে মাশরাফির গন্তব্য ঠিক করা হবে। এই ক্যাটাগরিতে থাকবেন টাইগার সফল ওডিআই অধিনায়ক। এদিকে উইন্ডিজ সিরিজ থেকে সাকিবের বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। চোট থেকে ফিরে প্রথম অনুশীলনে 4 ওভার বল করেছেন মাশরাফি। মার্কার দিয়ে লাইন লেন্থ ঠিক করে সময় কাটিয়েছেন টি-20-র কার্যকরী বোলিং নিয়ে। তাতেই স্পষ্ট হয়েছে টি-20 কাপে খেলতে চান ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তবে প্রশ্ন হচ্ছে কবে থেকে খেলবেন মাশরাফি, আর কোন দলেই বা খেলবেন। ইতিমধ্যে তাকে পেতে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। বিসিবির কাছে আবেদন করেছেন বরিশাল ও খুলনা। এ ক্যাটাগরিতে রাখা হয়েছে মাশরাফিকে। 2-1 দিনের মধ্যে দেবেন ফিটনেস টেস্ট। লম্বা বিরতির কারণে বিপ টেস্টে কিছুটা ছাড় পাওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে। একের অধিক যদি টিম ইন্টারেস্ট থাকে তো সম্ভবত আপনার লটারির মাধ্যমে হওয়ার সম্ভাবনা আছে আর কি। যারা ট্রেনার আছে ওরাও তো ফিটনেস তো দেখবে, সবার ক্ষেত্রে যেটা হয়েছে যেটা নর্মাল সেটা তো হবে। সাকিব ফিরেছেন, তবে চেনা রাজ্যে এখনও অচেনা লাগছে বিশ্বসেরাকে। ব্যাটে বলে সেরা ছন্দে ফিরতে না পারার অস্বস্তিতেও পাচ্ছেন সুখবর।
নতুন বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ঢুকে যাচ্ছেন সাকিব। ও যখনই বাংলাদেশ টিমের ফরে খেলবে তখন ও কন্ট্রাকচুয়ালি চলে আসবে, যেটা নর্মালি সবার ক্ষেত্রে যা হয় আর কি। বাট হি ইজ এ কোয়ালিটি প্লেয়ার, যে কোনো ও আসতে কিন্তু বেশি দিন সময় লাগবে না ফর্মে আসতে। আর যেহেতু T20 ফর্ম্যাট, আপনার একটু অ্যাডজাস্ট করার সময়টা একটু কম, বাট আমি ওভার কনফিডেন্স সে ঠিকই জায়গা মতো পারফর্ম করবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সাকিবকে সেরা ছন্দে পাওয়াটা জরুরি। আকরাম খানের বিশ্বাস, আন্তর্জাতিক ম্যাচে ঠিকই জ্বলে উঠবেন টাইগার আইকন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা। রাজশাহীকে হারিয়েছে 25 রানে। ইয়াসির আলীর 67 ও আকবর আলীর 45 রানের ক্যামিওতে 175 করে ঢাকা। জবাবে ফজলে রাব্বির 50তেও জিততে পারেনি রাজশাহী। 150 রানে অল আউট হয় শান্তর দল, 4 উইকেট নেন মুক্তার আলী। হ্যাট্রিক হারের পর ঢাকার আত্মবিশ্বাস পাওয়াটা জরুরি ছিল। বরিশালকে হারিয়ে সেটা পেয়েছে মুশফিকরা। তাই তো পরীক্ষা নিরীক্ষায় গেছে ঢাকা ম্যানেজমেন্ট। অফ স্পিনার নাইম হাসানকে দিয়ে ইনিংস শুরুর বাজি কাজ হয়নি। পার্টনার মোহাম্মদ নাইমও ফিরেছেন দ্রুত। দুই ওপেনারকে ফেরান মেহেদী, আরাফাত সানি। তানজিদ তামিমও টেকেননি। শুরুর ধাক্কা একাই সামাল দেন মুশফিক। তার 37 রানে ঢাকার গায়ে 4-6-এর জোর লাগে। এরপর আর থামতে হয়নি। রানের পেছনে ছুটেছেন ইয়াসির ও আকবর। দুজনে 100 রানের জুটিতে রাজশাহীকে বড় টার্গেট দিতে পেরেছে ঢাকা। ইয়াসির 67 আর আকবর খেলেন 45 রানের ক্যামিও। 176 রান চেইজে শুরু থেকেই মারকাটারি ক্রিকেটের বিকল্প নেই। কিন্তু শান্ত, ইমন, আশরাফুলদের দ্রুত বিদায়ে গেম প্ল্যানে ধাক্কা খেয়েছে রাজশাহী। রনি তালুকদার ও ফজলে রাব্বি হাল ছাড়েননি। 3 সতীর্থের বিদায়ে আউট অফ বক্স খেলে আস্কিং রান রেট আয়ত্তে এনেছিলেন। কিন্তু 50-50 ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুক্তার আলী। রনি 40 ও রাব্বি 58 করেন। ওখানেই রাজশাহীর আশা শেষ। মুক্তারের সঙ্গে যোগ দেন শফিকুল। সোহান, ফরাদ রেজা শুধু হারের ব্যবধান কমান। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে দ্বিতীয় পর্বের শুরুতে বড় জয় পেয়েছে জেমকন খুলনা। সাকিব রিয়াদের দল ফরচুন বরিশালকে হারিয়েছে 48 রানের বড় ব্যবধানে। 5 ম্যাচের 3টি জিতে পয়েন্ট টেবিলে ভালো অবস্থান খুলনার। অন্যদিকে টানা হারে প্লে অফ কঠিন হচ্ছে তামিমদের। টস জিতে অধিনায়ক তামিমের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বরিশালের পক্ষে আসেনি। আবারও টপ অর্ডারে পরিবর্তন এনে সুফল পেয়েছে খুলনা। জহুরুল মাত্র 2 রান করে ফিরলেও ইমরুলকে সাথে নিয়ে 90 রানের দারুণ জুটি করেন আরেক ওপেনার জাকির হাসান। বিজয়ের জায়গায় সুযোগ পেয়ে বাজিমাত করেছেন জাকির। তার 63 রানের ইনিংসই খুলনাকে বড় স্কোরের ভিত দেয়। সাকিব এদিনও বড় ইনিংস খেলতে ব্যর্থ। 2 বাউন্ডারিতে মাত্র 14 রানে তানভীরের শিকার টাইগার অলরাউন্ডার। তবে মাহমুদুল্লাহ ছিলেন সপ্রতিভ। অধিনায়কের 24 রানের কার্যকরী ইনিংসে বোর্ডে 173 রান জমা করে খুলনা। 174 রানের টার্গেটে তামিম ইমনের উদ্বোধনী জুটিতে আসে 57 রান। রানের চাকা সচল রাখতে তৎপর ছিলেন তামিম। 5 বাউন্ডারিতে 21 বলে করেন 32। তামিম আউট হবার পর দলকে কক্ষপথে রাখতে পারেনি কেউ। তৌহিদ 33 রান করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। শুভাগত মাহমুদ ও শহীদুল নেন 3টি করে উইকেট। 22 রান খরচায় 1 উইকেট নেন সাকিব। 125 রানে গুটিয়ে যায় বরিশালের ইনিংস। 48 রানের বড় জয় পায় রিয়াদের খুলনা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়া ভারত সিরিজের খবর। ওডিআইতে ব্যর্থতার পর টি-20 ফরম্যাটে দারুণ কামব্যাক করেছে ভারত। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে অস্ট্রেলিয়াকে 11 রানে হারিয়েছে কোহলির দল। ইউজবেন্দ্র চাহালের ম্যাচ সেরা বোলিংয়ে 162 রানের টার্গেটে 150 রানে থামে অজিদের ইনিংস। ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে সতর্ক শুরু ভারতের। টপ অর্ডারে ব্যর্থ ধাওয়ান, কোহলি, সঞ্জু স্যামসনকে নিয়ে লড়াই চালিয়ে গেছেন লোকেশ রাহুল। স্যামসন ফেরেন 23 করে, চাপ বাড়িয়ে গেছেন মানিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া। জাদেজা রাহুল জুটিতে ভর করে লড়াইয়ের সংগ্রহ পায় ম্যান ইন ব্লু। রাহুল করেন 51 আর জাদেজা অপরাজিত থাকেন 44 রানে। জবাবে শর্ট ফিঞ্চের জুটিতে দারুণ শুরু অজিদের। ফিঞ্চকে 35 রানে ফেরান নাটরাজন। স্মিথ ম্যাক্সওয়েলের দ্রুত বিদায়ে চাপে পড়ে স্বাগতিকরা। শর্ট 34 করে আউট হলে পরে আর কেউ থিতু হতে পারেনি। নাটরাজন আর চাহাল নেন 3টি করে উইকেট।
এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।